এই শোন, এই এখানে না 1,00,000 টাকা আছে। এই টাকাটা নিয়ে আমাদের জীবন থেকে চলে যা। ধর, কি দেখছিস? ধর, জীবনে দেখিস নি 1,00,000 টাকা, ধর। এতে তো রক্ত লেগে আছে স্যার। দয়া করে রক্তটা মুছে দিন। কোথায় রক্ত? আপনি দেখতে পাবেন না, আপনি দেখতে পাবেন না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই টাকার গায়ে লেগে আছে নাম, পরিচয়, সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা আর শিক্ষাকে খুন করার রক্ত। যদি কোনোদিন ওই রক্তের দাগ মুছে আমার হাতে 1 টাকাও তুলে দিতে পারেন না, তাহলে এই অশিক্ষিত ট্যাক্সি ড্রাইভার বাদশাহ ওটাকে মাথায় করে নিয়ে যাবে স্যার। মাথায় করে নমস্কার, আমি যাত্রাশিল্পী কুমার সঞ্জু। আজকে আমরা আছি পশ্চিম সুরেন্দ্রনগরে। তো আমাদের যাত্রাপালা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি বাংলা বাজারের বাদশাহ। আমি সবাইকে এই পালাটি দেখার জন্য অনুরোধ করছি এবং এখনও করব যে আপনারা পালাটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমার সামনে পৌঁছে গেছে আমার বন্ধু আকাশ, যার ইউটিউব চ্যানেল আছে গীতিময় নামে। গীতিময় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে গীতিময় নামে। তো আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, যাত্রাপ্রেমী মানুষকে অনুরোধ করব, আপনারা এই ইউটিউব চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। এই পেজের মাধ্যমে এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যাত্রার নতুন নতুন তথ্য কথা, যাত্রার খবরাখবর এবং কোন যাত্রাপালা কোথায় হচ্ছে সেটা জানতে পারবেন এবং যাত্রার নতুন নতুন ভিডিওস আপনারা দেখতে পাবেন। জগৎ জুড়িয়া নাটক চলিছে, জীবন নাট্য তাহার নাম। আজি প্রভাতে জাগরে ভারত, জাগরে শহর, জাগরে গ্রাম। আমি বাংলা বাজারের বাদশাহ। অসাধারণ একটি পালা দেখে এলাম স্বর্ণাঞ্জলি অপেরা পরিবেশিত আমি বাংলা বাজারের বাদশাহ। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যাত্রাপালাটি কেমন লাগলো এবং তার সঙ্গে সঙ্গে অভিনয়ের কিছু ক্লিপ তো অবশ্যই থাকবে এই ভিডিওর মধ্যে, এবং সঙ্গে সঙ্গে অভিনেতাদের কথাবার্তা সমস্ত কিছু মিলিয়ে এক জমজমাটি পর্বের অনুষ্ঠান, গীতিময় যাত্রা আলোচনার অনুষ্ঠান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। আমাকে বলিসনি মানে? ওই কথাগুলো আমি বন্দনাকে শুনিয়েছিলাম, যাতে আমার নামটা ওর মনের খাতা থেকে চিরদিনের জন্য মুছে ফেলে। এসব কি বলছিস তুই? একদম ঠিক কথা বলছি রে, একদম ঠিক কথা বলছি। সত্যিকারের ভালোবাসা না মানুষের জীবনে একবারই আসে। আর আর বন্দনা হলো সে আমার একমাত্র ভালোবাসা। তার মানে তুই আমার সাথে অভিনয় করেছিলি? তোর আর বন্দনার নাটকের মাঝখানে আমার বিশ্বাস, ভালোবাসাকে বলি দিয়েছিলি? এছাড়া না বন্দনাকে আমার জীবন থেকে সরিয়ে দেবার আর কোনো উপায় ছিল না রে। হ্যাঁ, তুই কিছু মনে করিস না। অনবদ্য একটি প্রোডাকশন, লেখনী যেমন বাঁধনী তেমন, এবং অভিনয়ও সেভাবেই করেছে প্রত্যেকটা শিল্পী, এবং অসাধারণ একটি পালা হয়েছে। প্রথমে বলি গায়ক নায়ক কুমার সঞ্জুর কথা। এখানে বলার কিছুই নেই, প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই চেনেন এবং চেনা মুখ। এই মুহূর্তে বোধহয় যাত্রা শিল্পে একটি অন্যতম একজন অভিনেতা, এবং গানের গলা যেমন, অভিনয় দক্ষতা তেমন, সবকিছু মিলিয়ে একেবারে ওই ফুল প্যাকেজ যাকে বলা হয় সেরকম জিনিসের মধ্যে রয়েছে। তার মুখে কিছু কথাবার্তা শুনুন, অভিনয় শুনুন এবং ফিরে আসি ভিডিওর পরে। দেখতে থাকুন, শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ভালোবাসা নিয়ে শুধু
ভালোবাসার বিসর্জন, ভালোবাসার বিসর্জন, ভালোবাসা। ভালো আছি। ভালো না থাকলে তো যাত্রাপালা হবে না, যাত্রাপালা করতে পারবো না। তা সেহেতু আমাদের ভালো থাকতে হয়। আমাদের অভিনয় করার আগে আমাদের ভালো থাকাটা আগে শিখতে হয়। হ্যাঁ অবশ্যই, শরীর যদি ভালো থাকে তবেই না অন্যকে আমি মনোরঞ্জন করতে পারবো, তাই না? একদম একদম। বলছি কততম রজনী চলছে এটা? আজকে 116তম রজনী। 116তম রজনী এর মধ্যে হয়ে গেল। সবই মানুষের ভালোবাসা। হ্যাঁ একদম একদম। আমরা কিছু নয়, ওনারা করাচ্ছেন বলেই আমরা করছি, আমরা কিছুই নয়। আমরা আমরা জাস্ট করছি, কিন্তু ওনারা না করালে আমরা করতে পারতাম না। সেই জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কমিটিকে, আয়োজক কমিটিকে এবং মানুষ যারা চাইছে এই যাত্রাপালাটা, ওই দর্শক বন্ধুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম অন্তর থেকে, যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন। এইভাবেই যাত্রার পাশে থাকবেন। গাড়িটা নিয়ে এসছি। হ্যাঁ, এই যে চাবি। দাও পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মিস্টার অসীম রায়, আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। মিস্টার রায়, এ হলো বাদশা, বাংলা বাজারের বাদশা, ভীষণ ভালো ছেলে। নমস্কার সরি 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 নমস্কার স্যার, নমস্কার। তাহলে আমি এখন চলি বন্দনা? না 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 না, এক্ষুনি চলে যেও না। আমি নিচের ঘরে একটু এক্সারসাইজ করছিলাম, ড্রেসটা চেঞ্জ করে এসে তোমার সঙ্গেই বেরোবো। ততক্ষণ তোমরা দুজন একটু আলাপ পরিচয় করে নাও। আলাপ ও তোমার দা না না, মানে এতক্ষণ ধরে তোমাদের ম্যানেজারের সঙ্গে পরিচয়টা আমার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ওয়েট করো, আজ আমি ড্যাডির সঙ্গেও তোমাকে পরিচয় করে দেবো। আমি চট করে ড্রেসটা চেঞ্জ করেই চলে আসছি, 5 মিনিট লাগবে। ওকে, এবার কথা বলি অভিনেতা অহিন বাবুর কথায়। অহিনদা অনবদ্য চিরাচরিত খলনায়কের পথা থেকে বোধহয় একটু ভিন্ন ধরনের অভিনয় করার চিন্তা ভাবনা রয়েছে এই প্রোডাকশনটার মধ্যে, যেটা বুঝতে পারলাম। এবং সব থেকে বড় কথা, এই প্রোডাকশনটার মধ্যে কোন রকম ভাবে ওই যাদেরকে বলা হয় যে ধর্ষণের কিছু কাণ্ড থাকে প্রোডাকশনের মধ্যে, বা সমাজের প্রতি কিছু খারাপ মেসেজ যাবে, সেরকম কোনো দৃশ্য কিন্তু তুলে ধরা হয়নি। এবং লেখাটা এমন সুন্দরভাবে লেখা রয়েছে, একটা পরিবারের মধ্য দিয়ে আপনারা প্রত্যেকে মঞ্চে দেখলেই বুঝতে পারবেন গল্পটার মধ্যে একটা ইউনিক সেন্স রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অহিনদা অনবদ্য অভিনয় করেছেন, যে কটা গানও তিনি ধরেছেন। একজন শিল্পী হিসাবে তার গানের দক্ষতা যে এতটা প্রবল রয়েছে সেটাও বুঝতে পারলাম ওই দিন অভিনয় দেখার পরে। প্রাণ বাঁচিয়েছেন। হ্যাঁ, মোটাই এ মহাপুরুষ না, ও আরো বড় ধান্দাবাজ। ছি ছি অসীম, ছি। যে তোমায় নতুন জীবন দান করলো, তার সম্পর্কে এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। আজ হয়তো ওই লোকটা তোমাদের কাছ থেকে টাকা না নিয়ে তোমাদের কাছে মহৎ হয়ে উঠেছে। এবার আজ এটা চাই, কাল সেটা চাই বলে তোমাদের সামনে এসে দাঁড়াবে। ভদ্রতার খাতিরে তোমরা না করতেও পারবে না, তারপর তোমাদেরকে ব্ল্যাকমেল করে দ্বিগুণ টাকা কামাবে। প্লিজ অসীম, এইসব কথা বলে তুমি নিজেকে আমার চোখে ছোট করে তুলো না, কারণ দয়ার দানকে অস্বীকার করার মধ্যে কোনো মহত্ব নেই। হ্যাঁ, আজ হয়তো আমার কথাটা তোমার খুব খারাপ লাগছে, কারণ তোমার মনটা খুব নরম। সেই সুযোগ নিয়ে ওই বস্তির ছেলেটা তোমার জীবন নিয়ে ছেলে খেলা করতে পেরেছে। এইসব খেলোয়াড়দের আমি খুব ভালো করেই চিনি। তোমার মতন একটা শিক্ষিত ছেলের সঙ্গে এসব 2 নম্বরী মানুষের পরিচয় হয়েছিল কেমন করে? কে 2 নম্বর আর কে 1 নম্বর? সেটা কি বাইরে থেকে দেখে বোঝা যায় দিদি? এই জয়া, তুই এখানে কেন এসেছিস? এই চলে যা। আমি তোমার কাছে আসিনি অসীম দা, এসেছি এই দিদির সাথে দুটো কথা বলতে। এই বন্ধনের সাথে তোর কোনো কথা নেই, যা। চলে যা চলে। 1 মিনিট, তুমি জয়াকে চিনলে কি করে অসীম? ওই তো আমার ওই পাশের ও, এই কথাটা তোমাকে আমি পরে বুঝিয়ে বলছি। তুমি আগে ওকে বলো না এখান থেকে চলে যেতে। এই এখনো দাঁড়িয়ে আছিস? এই চলে যা। কেন তুমি কেন ওকে চলে যেতে বলছো? ও তো বন্ধনের সঙ্গে কথা বলতে এসছি। তুই ওকে চিনিস নাকি মা? হ্যাঁ চিনি, ও বাংলা বাজার বস্তিতে থাকে। বাদশা এর জন্য আমায় অপমান করেছিল, কিন্তু তুমি এই বস্তির মেয়েটাকে কি করে চিনলে অসীম? কেন চিনবে না? ও তো আমাদের বাংলা বাজার বস্তিতে আমাদের পাশের বাড়িতেই থাকে। বস্তিতে থাকি? না না, মিথ্যে। এসব কি বলছো তুমি? আচ্ছা আচ্ছা, ওর বাড়িতে আর কে কে আছে? ওর 2 ভাই আছে, বৌদি আছে। তাড়াতাড়ি শয়তানটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ও একদিন আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল। এই চুপ, একদম চুপ। একটা কথা বললে পার। এই দুনিয়ার কোনো চেল নেই এই অসীম রায়কে আটকে রাখতে পারে। এর বদলা আমি নেবই বন্দনা, এর বদলা আমি নেবই। তুমি, তোমার বাবা, কেউ আমার কুনজর থেকে রেহাই পাবে না। আমি অসীম রায়, সে দুনিয়ার মাথায় টুপি পরিয়ে খায়। এবার শুরু হবে আমার খেলা, এই অসীম রায়ের শেষ খেলা। তার জন্য তোমরা প্রস্তুত হও।
खतरों के साथ खेलना मत, चांद चला जाएगा। खतरों के साथ खेलना मत, चांद चला जाएगा। मैं भी छोटा हो सकता हूं, लेकिन वक्त 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 जरूर आएगा। जरूर। তারা তার আগে মাননীয় দর্শক মণ্ডলীর কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, এই অসীম রায়ের মতো এই ধরনের মানুষ যদি আপনাদের বাড়িতে থাকে, মন থেকে বলবেন, সত্যিটা বলবেন, এই ধরনের মানুষ যদি আপনাদের বাড়িতে থাকে তাকে ক্ষমা করবেন? ক্ষমা করে দিন। ওই দেখ, ভুল হয়ে গেছে, ওই একবার দেখ, ক্ষমা করে দিন। ওই দেখ, একবার। কেউ তোকে ক্ষমা করবে না। এই নায়িকা হিসেবে প্রিয়াংশী দিদির কথা যদি বলি, তো আমি বোধহয় 2 থেকে 3 বছর ধরে দিদিকে চিনি। আমি জানি না তার আগে কতদিন অভিনয় করেছেন। তো আমি যে কয়েকদিন দেখেছি বর্তমান বছরে নায়িকার ক্যারেক্টারে তিনি এসেছেন, আমি বোধহয় দেখতে যাওয়ার আগে ভাবছিলাম যে অভিনয় কেমন করবেন। আজকে দেখলাম অনবদ্য। একদিক থেকে যেমন গান করছেন তেমন ভাবে অভিনয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটমসফিয়ারকে তৈরি করা, এবং সম্পূর্ণ মানে যেখানে করুণ সিন রয়েছে করুণ সিনের ওপরে ভিত্তি করে তার যে ফেসের মধ্যে যেটুকু জিনিস রাখতে হয়, সবকিছু মিলিয়ে একেবারে ফুল প্যাকেজ রয়েছে। এবং প্রোডাকশন দেখলে আপনারা বুঝতেই পারবেন যে আপনি কাকে ছেড়ে কাকে দেখবেন। মঞ্চে যিনি আসেন তিনি কিন্তু কাঁপিয়ে দিচ্ছেন। তো প্রিয়াংশী দিদি কিন্তু অবশ্যই অনবদ্য অভিনয় করেছেন। তার অভিনয় কিছু দেখে নিই, আবার ফিরে আসি ভিডিওর উপরে। দেখতে থাকুন অনেক গল্প কথা, গান, সঙ্গে সঙ্গে অভিনয়ের কিছু দৃশ্য, সবকিছু মিলিয়ে আজকের এই অনুষ্ঠান গীতিময় যাত্রার আলোচনার অনুষ্ঠান। ফিরে আসছি ভিডিওর উপরে, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তুমি জয়ের কথা কিছু মনে করো না, হ্যাঁ, কিছু মনে করো না। ওর মাথায় না, ওর মাথায় ছিট আছে, ছিট ছিট। ছিট তো আমার মাথাতেও আছে। তা না হলে 5 তলা বাড়ি থেকে নেমে এসে এই বস্তির মানুষের সঙ্গে মিশবো কেন? জানো বন্দনা, আমার মন বলছিল যে তুমি এক না একদিন আমার কাছে নিশ্চয়ই আসবে। কেন এমন মনে হচ্ছিল কেন? মন যখন খারাপ থাকে, আপনজনেরা যখন আঘাত করে দূরে সরে যায়, তখন সে অন্ধকারে মনটা একটা আলোর জন্য অপেক্ষা করে থাকে। আমার নিজের জীবনেই কোনো আলো নেই। মা মারা যাওয়ার পর বাবা নিজের ব্যবসাটাকে আরো বেশি করে আঁকড়ে ধরেছেন। আমি মানুষ হয়েছি কাজের লোক আর আয়ার কাছে। তারপর একদিনই বস্তির বাচ্চাগুলোর কাছে আসার পর না, আমি আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছি। তাহলে সে প্রাণের টানে নিজের পথে এগিয়ে যাও। আমার সেই পথটা যে এক ভালোবাসার মন্দিরে এসে মিশে যেতে চাইছে। তাহলে সেই মন্দিরের ঠিকানাটা আমি বলো, আমি বন্ধু হয়ে তোমাকে সেই ঠিকানায় পৌঁছে দেব। কেন বুঝতে পারছো না? আমার সেই ঠিকানাটা এই বাংলা বাজারের বাদশা। বন্দনা, হ্যাঁ বাদশা, আমি তোমায় ভালোবাসি। তোমার ভালোবাসার ছোঁয়ায় আমায় নতুন জীবন দাও। তোমায় না বলা কথা সে তো আমার কবিতা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চাই তোমায় বলি একবার কাছে দেখে, তবু আজও হয়নি বলা একসাথে পথ হয়নি চলা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চায় তোমায় বলি একবার কাছে দেখে। বলতে কি বলবো, আমার ছোটোর থেকে একটা লক্ষ্য ছিল, মানে গান শিখতাম, নাচ শিখতাম, যখন একটা লক্ষ্য ছিল যাত্রা যখন দেখতাম ছোটোবেলায়, তখন যাত্রাটার প্রতি একটা আলাদা নেশা, আলাদা একটা আগ্রহ, একটা পাগলামি ছিল। তারপর আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন ওই শ্রীমতী 420 দেখেছিলাম, কাকলি চৌধুরী, অনন্ত চক্রবর্তীর, কাকলি দিয়ে অনন্দার। ওই পালাটা দেখার পর মানে ভূতটা আমার মাথার মধ্যে ভীষণভাবে পাগল হয়ে গেছিলো। ওটা দেখার পর আমি লক্ষ্যই করেছিলাম যে জীবনে আমি যাত্রাশিল্পী হব, অন্য কোনো কিছু হব না। তো ওটা করার জন্য আমার যা করার, ওই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে কলকাতায় আসা, কলকাতায় যাত্রাপাড়া খুঁজে নেওয়া,
ওখানে হাত জোড় করে করে অফিসে গিয়ে বলেছিলাম একটু সুযোগ দিন, আমি কাজ করবো। অনেক অফিস থেকে বার করে দেওয়া হয়েছে, বা তারপরে যখন সুযোগ দিলেন একজন প্রশান্ত শাহ, এখন এই বছর ওই প্রশান্ত শাহ আমার এই দলেরই পরিচালক রয়েছেন। উনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন বিশ্ববাণী যাত্রা সংস্থায় একটা ছোট্ট ক্যারেক্টার, ক্যাবলা চরিত্র। তারপর থেকেই আমার আস্তে 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 করে এই আজ পর্যন্ত এই জার্নি। আজকে আমার 2007 সালে আমি ঢুকেছি, আজকে 2025, 18 বছর হয়ে গেছে। 18 বছর আমার তখন গোপের রেখা জাস্ট বেরোচ্ছে আর কি, নিশি গোপ উঠছে, তখন আমি যাত্রায় এসেছি। তারপরে কিন্তু যাত্রায় এসে আমি পড়াশোনা কমপ্লিট করেছি, যাত্রায় চলতে চলতে পড়াশোনাটা কমপ্লিট করেছি, তার আর বেশি পারিনি করতে। মানে যাত্রাটাই ব্যাকগ্রাউন্ড তো কোনোভাবে কোনো থিয়েটার বা কোনো কিছুতেই ছিল না, মানে না, না। পারিবারিকভাবে কোনো না, কোনো দিক থেকে না, না কোনো দিক থেকে না, এবং কোনো সাপোর্টও ছিল না, আমার কোনো সাপোর্ট ছিল না। যে সবাই ভাবতো যে গ্রামের লোক বা পাড়ার লোক বা ঘরের লোক ভাবতো করছে, এখন বাচ্চা আছে শখে করছে আর কি, যেরকম বাকিরা করছে সেরকম করছে, যে এটাই যেতে ওটাকে নিয়ে যেও চলবে, ওটাই লাইফ করবে, ওটাই ওর ভবিষ্যৎ, ওটা নিয়ে মানে অ্যাকচুয়ালি একটা মজার কথা বলি, মানে গান শিখছি মানে সবাই ভাবছে আমি অন্ধকানায় পথের ধারে গান শুনিয়ে বিক্রি করে, মানে গান করছি মানে এগুলোতে কোনো লাইফ নেই। অভিনয় করছি, পাড়ার নাটক করছি, এগুলোতে কোনো লাইফ নেই, এগুলো শখে বা এনজয় করছি, সময় কাটানোর জন্য করছি, এটাই ভাবতো। আমার আত্মীয় স্বজনরাও তাই ভাবতো, মানে আমাকে নিয়ে খুব হাসাহাসি ব্যাপারটা চলতো আর কি। আর হে বাবা, ও গান করে মানে একটা মানে আর ব্যাপারটা আর কি, যে মানে ওরা বাকিরা সব অন্যান্য সব চাকরিজীবী, সব ইঞ্জিনিয়ার, এই সব নানা রকম হয়েছে। তো মানে সবাইকে ওইটাই হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে সবাইকে, তাহলেই একটা তুই কিছু জীবনে করেছিস। মানে আমাদের মানে আমি এখন ভাবি, তার মানে আমাদের দেশে লতা মঙ্গেশকরের কোনো দরকার নেই, আমাদের দেশে সচিন তেন্ডুলকরের কোনো দরকার নেই, আমাদের দেশে চার্লি চ্যাপলিনের কোনো দরকার নেই, ওদেরও যে দরকার আছে। তো আমি ওটাকেই, যখন সবাই হেসেছে তখন আমি ওটাকেই আরও বেশি করে জেদ নিয়েছি যে আমি এটাই করবো লাইফে, সারাটা জীবন আমি এটাই করেই থাকবো, এটাই আমার একমাত্র জায়গা, এটা ছাড়া আমি বাইরের দুনিয়ায় আর অন্য কোনো কিছু ভাবতে। তোমার হাসিতে যেন চাঁদের জোছনা, আমার কবিতা তুমি প্রথম কল্পনা। আজ মনে সে খুশি, বলো এসো ভালোবাসি, আজ মনে সে খুশি, বলো এসো ভালোবাসি। তবু আজ হয়নি বলা, একসাথে পথে হয়নি চলা, এ কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে, মন চাই তোমায় ধরে একবার। মোহিনীদিকে প্রথমবারের জন্য দেখলাম, প্রথমবারেই মঞ্চে উঠলেন গানটা ধরে, প্রথম গানটাতে যেটুকু পরিবেশন উনি করেছেন, তো ওখানেই বোধহয় পয়সা ওসুল এরকম একটা ব্যাপার থাকে। এবং পরবর্তীকালে আমার মনে হয়েছে যে অভিনয় দিক থেকেও যথেষ্ট ম্যাচিওর তিনি রয়েছেন। আমি এর আগে দেখিনি ওনার অভিনয়, তো বর্তমান বছরে কিন্তু মন কাড়া ব্যাপারটা পেয়ে গেছি, এবং একজন দর্শক হিসেবেই কিন্তু আমি এই আলোচনাগুলো করে থাকি, এবং সেক্ষেত্রে আমি সাদাকে সাদা কালোকে কালো বলতে ভালোবাসি, সাদাকে কালো কালোকে সাদা বলা যাবে না, এরকম আমি মনে করি আপাতত। তো আমি প্রত্যেকটা প্রোডাকশন নিয়েই কথা বলি, আমি কোনোভাবে কোনো একটা প্রোডাকশনকে নিয়ে ভালো বলবো, একটা প্রোডাকশনকে নিয়ে চলবো সেরকম মানসিকতার মানুষ নই। তো আমার কাছে যেটা ভালো মনে হবে সেটাকে ভালো বলবো, যেটাকে খারাপ মনে হবে সেটাকে খারাপ অবশ্যই বলবো। এই প্রোডাকশনে আমি সমস্ত সময় ধরে মিউজিক সেন্স থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা পজিটিভ ভাইবস দেখতে পেয়েছি, এবং দর্শক তো একেবারে শেষ পর্যন্ত বসে আছে। তো মোহিনীদির কিছু অভিনয় দেখে নিই এবং গান তো অবশ্যই শুনবো। ফিরে আসছি ভিডিওর উপরে, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। তুমি শুধু
মোটা, তুই ওর কথা কিছু মনে করিস না। শোন শোন শোন, বর্দাকে এই কথা বলিস না যেন। কেন বলবো না, 100 বার বলবো। ওই শয়তানটার একটা শাস্তি হওয়া উচিত। না রে না রে না রে, বর্দার কানে গেলে না ওকে ভীষণ বকাবকি করবে। শোন না শোন না, আমি ছোটদার হয়ে তোর কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে তোকে কথায় কথায় অপমান করে, তার হয়ে তুই কেন ক্ষমা চাইবি? কেন তোকে শাস্তি দিবি না? কাকে শাস্তি দেবো রে? কাকে শাস্তি দেবো? হাজার হোক, ও তোমার মায়ের পেটের ভাই। মা বাবা মারা যাওয়ার পর বর্দা কত কষ্ট করে আমাদের দুই ভাইকে মানুষ করেছে। এই সোনার সংসারে এতটুকু চিড় ধরলে সেটা যে আমার বুকটাকে ভেঙে চুরমার করে দেবে রে। এই তুই কেমন ছেলে রে? কোনো মান অপমানের বোধটুকুও নেই? যে বোধ বিভেদ সৃষ্টি করে আমি সেটা নিয়ে ভাবতে চাই না। জয়া, এই জয়া, এই জয়া, এই জয়া, এই টাকা পয়সা বাড়ি গাড়ি চেয়ে বড় কি হলো জানিস? পরিবারের মুখের হাসি। আর আমি সবাইকে ভালোবেসে, সবাইকে ভালোবেসে সে হাসিটাকে। আচ্ছা, কাল সকালে তুমি আমার বাড়িতে গিয়ে একটু গাড়িটা পৌঁছে দিতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু তোমার বাড়ির ঠিকানা তো জানি না। দাঁড়াও। এইটা আমার কার্ড, এখানেই আমার বাড়ির ঠিকানা লেখা আছে। ভাগ্যিস ভাগ্যিস তোমার গাড়িটা খারাপ হয়েছে, তাই তোমার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়লো। কেন রে বাদশা? উনি কি কোনো এমএলএ এমপি নাকি মঙ্গল গ্রহ থেকে নেমে এসেছেন? না 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 না, আমি কোনো ভিআইপি মানুষ নই। আমি এই বাদশার একজন নতুন বন্ধু। তুমি কে? আমিও বন্ধু, তবে উড়ে এসে জুড়ে বসিনি। আমরা ছেলেবেলার বন্ধু। হেই 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 হেই, তুই এভাবে কথা বলছিস কেন? কি করব বল, আমার তো আর গাড়ি নেই। এই বস্তির অশিক্ষিত মেয়ে, কেউ খাতির যত্ন করে না, আর ভালোবেসে ভদ্রতাও শেখায় না। তাই মনের মধ্যে যা আসে সোজাসুজি বলে দিই। বেরো, বেরিয়ে যা, বেরো। সিনেমা করবো, কেউ বলে যে আমি সিরিয়াল করবো, বাট ওখানে ক্যারিয়ার আছে, বাট যাত্রাতে ক্যারিয়ার আছে এটা তুমি ভাবলে কি করে? সব জায়গায় ক্যারিয়ার আছে, যদি তুমি ওটাকে লক্ষ্য হিসাবে না। তুমি যদি সাইকেল সারানো শেখো, ওটাও তোমার কেরিয়ার আছে। ফুটবল শেখো, ওটাও তোমার কেরিয়ার। সব কাজই, কোনো কাজটাতে কেরিয়ার নেই হতে পারে, সব কাজই কেরিয়ার। কিন্তু তোমাকে ওটার প্রতি পাগলামি হতে হবে, ভালোবাসা হতে হবে, ওটার প্রতি লক্ষ্য হতে হবে, ওটাকে ওই পাগলামিটা হতে হবে। পাগল মানে এটা নতুনদের জন্য একটা কিন্তু বলতে একদম অ্যাডভাইস হয়ে গেল। তুমি যে কাজটাই করো, আমি নতুনদেরকে একটাই কথা বলবো, আমার থেকে যারা ছোট, আগে তোমার লক্ষ্যটা ঠিক করো। তুমি যেটাকে ভালোবাসো, তুমি যেটাকে মন প্রাণ দিয়ে, মানে যে চিন্তাটা তোমার রাত্রি তোমাকে ঘুমোতে দিচ্ছে না, যে জিনিসটা, ওটার প্রতি তুমি ভালোবাসো এবং ওটাকে লক্ষ্য ঠিক করো। আর কোনো দিকে যাবে না, আর কোনো যে এটা একটু ট্রাই করে দেখি, ওটা একটু ট্রাই করে দেখি, এটা একটু ট্রাই করে দেখি, না, তাহলে কিন্তু জীবনে কিছু হবে না। মানে যখন অনন্দার সঙ্গে কথা বলছিলাম, অনন্দা একটা কথা বলেছিল যে শিল্পীর ব্যাপারটা না, এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত একটা ব্যাপার থাকে গলাটা। একদম আমি মানি কেন মানি আমি বলছি, শিল্পী না তৈরি করলে হয় না। কেউ যদি বলে আমি শিল্পী তৈরি করি, তার মতো মিথ্যেবাদী কেউ নেই। শিল্পী কখনো তৈরি করা যায় না, শিল্পী উপর থেকেই আসে, তারা সেইভাবেই তাকে পাঠানো হয়। আমার মনে হয় তাদের মধ্যে তাল মাত্রা জ্ঞান, তাদের মধ্যে ওই পাগলামো, ওই ইচ্ছা, ওই নতুন নতুন শেখার ইচ্ছা আস্তে আস্তে বেড়ে যায়। আর শিল্পীকে কোনো সুযোগ দিলে, আমি সুযোগ করে দিলাম হবে না, ও শিল্পী একা ঠিক সুযোগ খুঁজে নেবে, করে নেবে, সে ঠিক জায়গায় সে যাবেই। তার মধ্যে যদি একটা কথা আছে না, জিস ইনসান মে ও চিজ হ্যায় ও জমিন সে উঠকর আসমান কো ছু সকতা, ওই ব্যাপারটা থাকতে হবে তোমার ভিতরে, ওই ব্যাপারটা। একদম একদম, মানে ইচ্ছা শক্তির সব থেকে বড় ইচ্ছে শক্তির জোর, ধৈর্য আর বড় হওয়ার মানসিকতা যদি না থাকে, তুমি সেই জায়গায় যেতে পারবে না। তখন দেখবে কদিন আসবে, তুমি ঘুরে যাবে। অনেকেই গ্রাম থেকে যাচ্ছে কলকাতায় গিয়ে, অনেকেই ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, কিছুদিন পর গোয়িং টু হোম, মানে ব্যাক করে যাচ্ছে। কেন কি তারা ওই জিনিসটা সহ্য করতে পারছে না, ওই জিনিসটা তাদের ধৈর্য নেই। তখন বলছে ও ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখলাম এই তো বাবা, এই হয় সে হয়, সব জায়গায় নোংরামি হয়, সব জায়গায় সব কিছু হয়, সব জায়গায় পলিটিক্স আছে, সব কিছু হয়, কিন্তু তোমাকে তার মধ্যে থেকেই করে নিতে হবে। পদ্ম ফুলটা কিন্তু পাঁকেই হয়, পাঁকটা কিন্তু খুব খারাপ, কিন্তু পদ্ম ফুলটা কিন্তু ওখান থেকে বেরিয়েই কিন্তু সে ভালো পদ্ম ফুলটা হয়। তো তুমি যদি ভালো হও, যে কোনো জায়গায়, খারাপ জায়গায় গেলেও তুমি কিন্তু ভালোই থাকবে। আর তুমি যদি খারাপ হও, তোমাকে যত গাইড করে রাখা হোক, যত ভালো জায়গায় রাখা হোক না কেন, তুমি কিন্তু খারাপ হবেই। এই সঞ্জু বাদশা তার বুকের রক্তটা ঢেলে দেবে, কিন্তু তার ভাইয়ের জীবনে এতটুকু আঁচড় লাগতে দেবে না। এবছর প্রোডাকশন নিয়ে তুমি কি বলবে, মানে লেখনীটা কার রয়েছে? এবছর আমাদের মাননীয় সবার প্রিয় দাদা, এবং আমার মনে হয় প্রত্যেকটা যাত্রাশিল্পীরই একবার হলেও ইচ্ছে হয় ওনার লেখাতে কাজ করার। এটা আমি অনেক শুনেছি বা দেখেছি। উনি হচ্ছেন উৎপল রায়।
এবং খুব বুদ্ধিদীপ্ত নাট্যকার। ওনার লেখা নাটক একটা প্যাকেজ আছে এবং একটা মেসেজ আছে, এবং এই গল্পটা এমনই একটা গল্প যে গল্পটা মানে মানুষ দেখতে এসে কিছু একটা নিয়ে যাবে মেসেজ। সেটা আমি এখন অন ক্যামেরা বলবো না, তার জন্য দেখতে হবে পালাটি বসে। তো এত ভালো একটা পালা, মানে একসঙ্গে বসে সবার একসাথে বসে দেখার মতো পালা, কোনো রকম ছ্যাবলামো, নোংরামো, ডিসজাস, কাল্পনিকতা কোনো কিচ্ছু নেই। একদম সহজ সরল একটা গল্প এবং একটা ভালো মেসেজ। এখনকার দিনের ইয়াংদেরকে যে বার্তাটা দেওয়ার আছে সেটা কিন্তু পাবে। এই যাত্রাপালাটা দেখতে আসলে পাবে। আচ্ছা, টিম ওয়ার্ক নিয়ে কি বলবে? টিম ওয়ার্কটা কী বলবো, টিম ওয়ার্ক মানে যেহেতু আমাদের এই পালার প্রযোজক নন্দীবাবু, মানে গৌতম নন্দী, অনেক পুরনো প্রযোজক তিনি। হ্যাঁ হ্যাঁ, এবং উনি একটু মানে নিখুঁত খুঁতখুঁতে, বাকিরাও ভালোভাবেই করেন, বাকি প্রডিউসাররাও, কিন্তু উনি এই পালাতে আমি বলবো, যেহেতু আমি এটাতে রয়েছে, বাকিগুলো তো দেখতে পাচ্ছি না বাকি পালা, এই পালাতে উনি একটা একটা করে বাছাই করে করে শিল্পীগুলো নিয়েছে। মানে আগে নাট্যকারের কাছে শিল্পীর চরিত্র লিস্টটা নিয়ে তার বয়স ম্যাচিংটা, তার এজ ম্যাচিং, তার কি ধরনের হওয়া উচিত ওইভাবে দেখে দেখে উনি নিয়েছেন। মানে শিল্পপতির মতো, বর্দার মতো, মিজদার মতো, এই ব্যাপারটা। তো এই জন্য টিমওয়ার্কটা অসাধারণ, আমার কথায় অসাধারণ, এবং যারা দেখছেন তারাও বলে যাচ্ছেন যে হ্যাঁ, যাত্রা তো ভালো হয়েছে, সেই সঙ্গে টিমওয়ার্কটা অসাধারণ। জানি তোমার এই সততার অহংকারেই তো আমাদের জীবনটাকে বিষাক্ত করেছো। বিষাক্ত বিষাক্ত করে তুলছে মানে কি বলতে চাচ্ছিস তুই? দাদা নিজে না খেয়ে তোমাদের খাইয়েছে, তোমাকে এমএ পড়িয়েছে। সব দাদারাই তাই করে, তার থেকে বেশি কিছু আমার দাদা করেনি। বেশি কিছু না করলেও এই দাদা বৌদির শিক্ষা, স্নেহ, ভালোবাসার কোনো দাম নেই তোর কাছে? ওরা স্নেহ ভালোবাসায় পেট ভরে না, পেট ভরাতে গেলে টাকা চাই, টাকা। বর্দা, তুমি কি বলছো ঠাকুরপো? এই বর্দা সারা জীবন আমাদের একটা ভালো পোশাক কিনে দেয়নি। কলেজের ছেলেটা যখন বাইকে করে কলেজে আসতো, তখন আমি হাওয়ায় চপ্পল পরে ওই বাসের লাইনে দাঁড়িয়েছি। আর এই বৌদি বছরে দুটো শাড়ি ছাড়া কি পেয়েছে বর্দার কাছ থেকে? পেয়েছি ভাই, পেয়েছি। গল্প করে বলার মতো স্বামীর পরিচয়, ভরা সূর্যের মতো লাল টকটকে এই সততার সিঁদুর। ওই নিয়ে তুমি গর্ব করতে পারো বৌদি, কিন্তু আমি এই ভিখারির জীবন আর চাই না। আমি অনেক টাকা কামাতে চাই, যে টাকার জন্য প্রত্যেকটা সম্পর্কের কাঁথায় আগুন দিতেও আমি পারবো। বর্দা যদি এই ফাইলে সই না করে, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিসের মহাপুরুষ? একটা কিডনির জন্য নিশ্চয় 20-50 লাখ ঝেড়ে দিয়েছে। ফটাফট না মা, শুনলাম যে কিডনি দিয়েছে সে একটা পয়সাও নেয়নি, এমনকি ডাক্তারবাবু ছাড়া তার নামটাও কাউকে জানতে দেওয়া হয়নি। পিসি, তুমি এখানে? ওদিকে রান্নার দিদি তোমাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছে। চলো, আমাকে আর খুঁজছে কেন? বারে, তুমি 2 মাস ভাবে ফিরে এসেছো, নিরামিষ রান্না কি হবে ওকে বলে দিতে হবে না? তাই আমার জন্য তো বেশি কিছু করতে হয় না, ওই একটু মাছ মাংস। কি করতে হবে বলে দিচ্ছি, শোন। ওই বাসমতি চাল দিয়ে একটু বাসন্তী পোলাও, আর তাতে বেশি করে ঘি আর কাজু কিশমিশ দিতে বলবি। আর একটা যেন কি, হ্যাঁ মনে করে এলাম, এই তোদের জ্বালায় ভুলে গেলাম। বেশি করে ছানার ডালনা, আর কিছু করতে হবে না। আমি রান্নাঘরে গিয়ে রাধুনিকে সব বুঝিয়ে বলে দিচ্ছি। যাত্রাপালা নিয়ে আমাদের এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ 500 বছরের পুরনো একটা শিল্প, সেই শিল্পর সাথে কিন্তু আগে আমি যুক্ত ছিলাম না হয়তো, বাট বর্তমানে আমিও কিন্তু এই শিল্পের সঙ্গে বিশালভাবে জড়িত রয়েছে, এবং এখান থেকেই আমার কিন্তু ইনকাম হয়, এবং আপনারা ভিডিওগুলো দেখেন বলেই সেখান থেকে কিন্তু আর্নিং হচ্ছে। তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আবারও দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভাবে, অন্য কোনো যাত্রাপালার রিভিউ থেকে শুরু করে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই যাত্রা দেখতে থাকবেন। জয় যাত্রা জয়। হাতে হাত রেখে একটা নতুন জীবনের শপথ নিই। আজ আমার সব কথা ফুরিয়ে গেছে অসীম, তাই তোমাকেই শোনাতে হবে নতুন দিনের নতুন আশার গান। ओ सनम मेरे जानम, आ गया प्यार का आज मौसम।
सनम ओ सनम मेरे जानम आ गया प्यार का आज मौसम दिल ने ये कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे मेरी जान मेरे दिलबर मेरा एतबार कर लो जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो मेरी धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो तुम भी मुझसे प्यार कर लो तुम भी मुझसे प्यार कर लो আমার শুধু একটাই আফসোস চাকরিটা থাকতে থাকতে আমি জয়ার বিয়ের একটা ব্যবস্থা করতে পারলাম না কেন পারবে না বলতে কেন পারবে না মনেতে জেগে আছে আশা আমি বাংলা বাজারের বাদশা মনেতে জেগে আছে আশা আমি বাংলা বাজারের বাদশা বাজারের বাদশা আমি বাংলা বাজারের বাদশা